আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকের লাইভ সেশনে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। কয়েকটি ইস্যু থাকবে আজকের আলোচনায়। এর মধ্যে ডক্টর কামাল হোসেনকে নিয়ে মঞ্চ ৭১ নামে যে প্রতারণা করেছে মঞ্জুরুল আলম পান্না বা লতিফ সিদ্দিকীরা, এটি এবার প্রকাশিত হয়ে গেছে। দ্বিতীয় খবর, মঞ্জুরুল আলম পান্না তিনি পুলিশের হেফাজতে সাংবাদিকদের উদ্দেশ্যে কি বলেছিলেন, তার বক্তব্যের কিছু বিশ্লেষণ। পাশাপাশি শেখ হাসিনা বিশাল অঙ্কের টাকার মাধ্যমে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে, এটার বাংলাদেশের এজেন্ট কারা, কারা এটা বাস্তবায়ন করতে চায়, কি বাস্তবায়ন করতে চায়। এবং সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে কোনো এক বিএনপি নেতা, তারা ধানের শীষের ব্যালট ছাপাতে চাইছে এমন ঘোষণা দিয়েছে। দর্শক, সবগুলো বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রথমেই আসি যে খবরটি আমার চোখে পড়েছে সবচেয়ে বড় আকারে, সেটি হলো কালকে রিপোর্টার্স ইউনিটিতে এক প্রেস কনফারেন্সে আমরা দেখলাম কিছু বিপ্লবীরা, আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের নেতা, বহিষ্কৃত হোক বা আওয়ামী লীগেরই তো সব, লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে পাকড়াও করেছে, পরবর্তী তাদের পুলিশ গ্রেফতার করেছে। তারা যে মঞ্চটি তৈরি করেছিল মঞ্চ ৭১ নামে, এবং কালকে সারাদিন টেলিভিশনগুলোর টক শোতে দেখেছি আব্দুল নূর তুষারদের মতো লোকেরা টক শোতে এসে গাল ফুলিয়ে যে মিথ্যাচার করেছিল তার কিছু স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ মঞ্চ ৭১-এ কালকে ডক্টর কামাল হোসেনের নাম যে ব্যবহার করা হয়েছিল এটি ছিল প্রতারণা, ফেক। চলুন সেটার প্রমাণ দেখি। প্রবীণ আইনজীবী ও গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেনের নাম বিক্রি করে মঞ্চ ৭১ নামের সংগঠনটির নেতারা জাতিসংঘে প্রতারণা করেছেন। এই অভিযোগ সরাসরি করেছেন ডক্টর কামাল হোসেনের পরিবারের। তারা দাবি করছেন, তার ডক্টর কামাল হোসেনের পরিবার দাবি করছেন মুক্তিযোদ্ধাদের নামে হঠাৎ গজিয়ে ওঠা এই সংগঠনটি ডক্টর কামাল হোসেনকে জড়িয়ে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে চলছে। তাদের এমন কর্মকাণ্ডের সঙ্গে ডক্টর কামাল হোসেনের দূরতম সম্পর্ক নেই। আর গণফোরাম জানিয়েছে মঞ্চ ৭১ নামে যে সংগঠনটি ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করে জনমতে বিভ্রান্তি ছড়িয়েছে, তার সঙ্গে ডক্টর কামাল হোসেন বা গণফোরামের কোনো সম্পৃক্ততা নেই। এটি আজকের দৈনিক থেকে এই তথ্যটি জানালাম আপনাদের। অর্থাৎ মঞ্জুরুল আলম পান্না বা লতিফ সিদ্দিকীরা কালকে মঞ্চ ৭১ নামে যে প্রোগ্রামটি করছিল এটার সাথে ডক্টর কামাল হোসেন বা গণফোরামের কোনো সম্পৃক্ততা নেই, এটি গণফোরাম এবং তার পরিবার থেকে স্পষ্ট করা হয়েছে। তার মানে এটি ছিল একটি প্রতারণা। অর্থাৎ কামাল হোসেনের নাম ব্যবহার করে তারা দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশের চেষ্টা করছে, এটা আপনারা স্পষ্ট বুঝে গেছেন। দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হলো যে কালকে আসলে রিপোর্টার্স ইউনিটিতে কারা ছিলেন, তাদের উদ্দেশ্য কি। বলা হচ্ছে রাজধানী শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দিয়েছেন। এ মামলার জন্য আসামিরা হলেন মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন, শেখ ইলাই হাফিজুর রহমান কার্জন, মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মুস্তফা, মোহাম্মদ মহিউল ইসলাম ওরফে বাবু, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ তৌসিফুল বারী খান, মোহাম্মদ আমির হোসেন সুমন, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ নজরুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুল্লাহিল কাইয়ুম, এদেরকে জেলে পাঠানো হয়েছে। এখন বিষয়টা আসেন, আজকে আমি দেখলাম আমাদের সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে আমাদের মঞ্জুরুল আলম পান্না, তাকে পুলিশ জামাই আদরে রেখেছেন এবং তিনি বীর দর্পে পুলিশের হেফাজতে থাকা কি বক্তব্য দিয়েছেন এক নজর আমরা আসেন শুনি। আপনাদের
মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? মঞ্জুরুল আলম পান্না পুলিশ হেফাজতে বলছেন, আপনারা কি বিশ্বাস করেন আমরা সন্ত্রাসী কাজ করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলা কি সন্ত্রাস? বক্তব্যটা আবার শুনি, আমি একটু বিশ্লেষণে যাব, তার আগে আপনাদেরকে বক্তব্যটা আবার শুনি। কি লিখবে? কার পক্ষে লিখবে সাংবাদিকরা? সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে? মঞ্জুরুল আলম পান্না আমার সাবেক সহকর্মী, আমার ঘনিষ্ঠ বন্ধু। ২১শে টেলিভিশনে আমরা একসাথে কাজ করেছি। পান্নার এই পরিস্থিতি সত্যিকার অর্থে আমার ভালো লাগেনি। আমি আহত, কারণ আমি পান্নার পরিবারকে চিনি, তার স্ত্রীকে, তার সন্তানদের চিনি। তার প্রতি আমার সহমর্মিতা থাকবে, আছে, সবসময় থাকবে। কিন্তু কিছু কথা আসলে না বললেই নয়। ২১শে টেলিভিশন থেকে কনক সরোয়ার বাদ গিয়েছিলেন কাদের জন্য? ইলিয়াস হোসেন দেশ ছেড়েছেন কেন? আমি মাসুম মাহবুব দেশ ছেড়েছিলাম কেন? নেপথ্যে কিছু ব্যক্তি ছিলেন। যখন গণজাগরণ মঞ্চ তৈরি হয় এবং ফ্যাসিজমের হাতছানি শিরোনাম আমার দেশ করে, আমরা সাংবাদিকরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী বা ইসলাম বিশ্বাসী, আমরা একটা প্ল্যাটফর্ম ধরেছিলাম। সেটি কি? গণজাগরণ মঞ্চ যদি সত্যিকার অর্থে দেশের পক্ষে কথা বলে আমরা সমর্থন করব, কিন্তু ফ্যাসিজমের যেই সুরগুলো গণজাগরণ মঞ্চ থেকে তৈরি হয়েছিল, এর নেপথ্যে কয়েকটি টেলিভিশনে বেশ কিছু কর্মকর্তা ছিলেন। আমি নিজের চোখে দেখতাম ২১শে টেলিভিশনে বসে আমাদের বেশ কজন সহকর্মী তালিকা করে দিত কাকে কাকে গ্রেপ্তার করতে হবে, কার কার নাম উচ্চারণ করতে হবে। ইমরান সরকার শাহবাগ থেকে যে নামগুলো পড়তেন, আমাদের টেলিভিশনে বসে এগুলোর প্ল্যান তৈরি করতো। যেহেতু আমি টেলিভিশনের নিউজ এডিটর ছিলাম, একটা গুরুত্বপূর্ণ পদে ছিলাম, এগুলো আমাদের দেখার সুযোগ ছিল, আমরা দেখেছি। আমি তাদের নাম বলবো না, শুধু এটুকু বলবো তাদের মধ্যে মঞ্জুরুল আলম পান্নাও ছিলেন, আরো অনেকেই ছিলাম। তাদের নামটা বলতে চাই না, তাদেরকে বিতর্কিত করতে চাই না, আমরা তাদেরকে বিপদে ফেলতে চাই না। আমরা যেমন বিপদে পড়ে দীর্ঘ ১.৫ যুগ সাফারার ছিলাম, মানে চরম ভোগান্তি পার করেছি, লাইফটাকে নষ্ট করে ফেলেছি, ফেরারি জীবন কাটিয়েছি, আমাদের পরিবার অর্ধেক বলা যায় ধ্বংস হয়ে গেছে, কিন্তু এগুলো হয়েছে কিন্তু আমাদের বন্ধুদের জন্য। ধরেন ২১শে টেলিভিশনে আমাদেরকে বিএনপি পন্থী হিসেবে সাইড করে রাখা হয়েছিল, কনক সরওয়ার, ইলিয়াস হোসেন এবং বিশেষ করে, কিন্তু আমাদেরকে সাহায্য করেছিলেন, মাথার উপর ছায়া হয়েছিলেন ২১শে টেলিভিশনের মালিক আব্দুল সালাম। যেহেতু তিনি আমাদেরকে একটা সাপোর্ট দিচ্ছিলেন, সেজন্য তাকেও পর্যন্ত গুম করা হয়েছিল। পরবর্তী ২১শে টেলিভিশনের ফুটেজ দেখে ইটিভি যখন এই তথ্যগুলো প্রচার করেছে, সরকার তাকে গ্রেফতার দেখাতে বাধ্য হচ্ছে। কি গেছে আমাদের জীবনের উপর দিয়ে আমরা জানি। সারাদিন এদের সাথে একসাথে কাজ করতাম, একসাথে খেতাম, একসাথে গল্প করতাম, চা খেতাম, সুখ দুঃখ ভাগ করতাম একে অপরে। কিন্তু নেপথ্যে এরা আমাদের তালিকা পাঠায় দিত গণজাগরণ মঞ্চে, নেপথ্যে ডিবির কাছে আমাদের তালিকা পাঠাতো, এটা বিএনপি। যেহেতু লন্ডন কানেকশনটা আমার ভালো ছিল, তারেক রহমানের ফরম্যাটে কাজ করতাম, বেগম জিয়ার সাথে আমার পার্সোনাল রিলেশন ভালো ছিল, সবার টার্গেট ছিল আমার দিকে বেশি। মানে আমার প্রতিটা মুহূর্তে আমাকে, আমি অফিস থেকে যখন যেতাম, অফিসের গাড়ি ২১শে টেলিভিশনের গাড়ি, পথে আমাকে বিভিন্ন পয়েন্টে গোয়েন্দা বাহিনীগুলো আটকাত, এমন ভাবে বলতো দেশ ছেড়ে চলে যান, নতুবা আপনার পরিবার আপনাকে আর খুঁজে পাবে না জীবনেও। ভয়ঙ্কর ভয়ঙ্কর থ্রেট আসতো প্রতিদিন। যেহেতু আর্মির মধ্যে আমার বড় ভাইরা ছিলেন, আপন মানে আমার রক্তের ভাইরা ছিলেন, তার অনেক তথ্য আমাকে দিয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়া করেন, অর্থাৎ দেশ থেকে চলে যেতে হয়। ইলিয়াসের লাইফে কি আসছে? কনক সরোয়ার বিদেশে চলে যাবেন, তিনি পালিয়ে গেলেন হঠাৎ করে ২১শে টেলিভিশন থেকে। তাকে যখন পুলিশ খুঁজছে, আমাকে ফোন দিয়ে কেঁদে বলছেন, বলছেন মামা, আমরা একে অপরকে মামা মামা সম্পর্ক রাখি আমাদের, মামা কি করব? আমেরিকার ভিসা তিনি পাওয়ার পর জাস্ট নাম্বারটা অন করছিলেন, কারণ এই নাম্বারটা ভিসা অফিসে দেয়া ছিল কনক সরোয়ারের। এই নাম্বারটা দেওয়ার পর হঠাৎ করে পুলিশ তাকে, মানে যখনই নাম্বারটা অন হয় পুলিশ তাকে পেয়ে যায়। এই হারুনরা, বিপ্লবরা, এই যে বেনজির বদমাইশগুলো ধাম করে তাকে গ্রেফতার করে ফেলে ওই নাম্বার ট্র্যাক করে। ৯টা মাস জেলে ছিল। কি মানে কি বলবো, যে ভয়ঙ্কর পরিস্থিতি কনক সরোয়ারের, আমরা কেউ খোঁজ নিতে পারতাম না, কিভাবে সম্ভব? আমরা তো টার্গেট। কনক সরোয়ারের পরিবারটা নষ্ট হয়ে গেছে, দেশ ছেড়ে গেছে পরবর্তী জামিন পেয়ে ৯-১০ মাস পর।
কনক সরোয়ারের বোনের সাথে কি করা হয়েছে। কখনো দেখিনি এই আমাদের এই বন্ধুগুলো যারা এক টেলিভিশনে একসাথে আমাদের সময়গুলো কেটেছে একটা পোস্ট করতে, মুক্তি চাই শব্দটা লিখতে দেখিনি এদের। কি আফসোস, আমরা একসাথে এক টেলিভিশনে কাজ করেছি, গোপনে আমাদের নাম পাঠিয়ে দিয়েছে আওয়ামী লীগের তালিকায়, ডিবির তালিকায়, ইমরান এই সরকারের কাছে আমাদের নাম দিয়ে দিয়েছে। আমাদেরকে গোয়েন্দা বাহিনী 21 টেলিভিশনে কাজ করতে দিতে চাইতো না, পথে পথে বাধা দিত, হুমকি দিত, তুলে নেওয়ার হুমকি দিত, 2 দিন পর পরই বাসা চেঞ্জ করতে হতো। কিন্তু গোয়েন্দা বাহিনীর চোখ তো আর ফাঁকি দেওয়া যেত না। আফসোস লাগে। আজকে সেখানে দাঁড়িয়ে আছে আমার বন্ধু মঞ্জুরুল আলম পান্না। তিনি একটা প্রশ্ন করলেন, সাংবাদিকরা কি লিখবে। প্রশ্নটা আপনারা আরেকবার শোনেন, আমি একটু শোনাই আপনাদের। কার পক্ষে লিখবে সাংবাদিকরা? সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে। মঞ্জুরুল আলম পান্না, গত 16 বছর আপনি কার পক্ষে লিখেছিলেন? আপনি কুসুম কুসুম সরকারের সমালোচনা করে আপনি টিকেছিলেন, এবং জানি আপনি খুলনায় ছাত্রলীগের নেতা ছিলেন, এটা আপনার নিজের মুখের কথা, আমি তো মিথ্যা বলছি না। আপনারা গণজাগরণ মঞ্চ দিয়ে কতগুলো মানুষের জীবন নষ্ট করেছেন, কতগুলো প্রতিষ্ঠান বন্ধ করেছেন, ভুলে গেছেন? তখন কি ভাবেননি যে এই দেশ পরিবর্তন হতে পারে, এই দেশে কখনো হাসিনা মুক্ত হতে পারে? তখন আপনাদের কি হবে? আজকে এই দৃশ্যটা আমার ভালো লাগছে না। হয়তো বা ভাবি আমার এই ভিডিও দেখতে পারেন, মঞ্জুরুল আলম পান্নার একটা খুব নিষ্পাপ মেয়ে আছে, অফিসে আসলে আমরা খুব আদর করতাম। সত্যিকার অর্থে আমি এই সংবাদগুলো দেখে আমি কষ্ট পাচ্ছি ওর জন্য। আমরা তো ওদের মতো কঠোর হতে পারি না ভাই, আমাদের মধ্যে তো একটা প্রেম আছে। ওরা তো ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল, আমাদের জন্য কখনোই কথা বলেনি জানেন। আজকে মঞ্জুরুল আলম পান্নার জন্য অনেকেই কথা বলছে। যারা কথা বলছে তাদের প্রত্যেকের শেকড় দেখবেন, তারা কেউ বাম রাজনীতি করছে অথবা তারা ছাত্রলীগের অংশ ছিল, কিন্তু খোলস পাল্টে অনেকে নিরপেক্ষ বা বিএনপি সাজার চেষ্টা করছে। মূলত এরা 16 বছর খুব নিশ্চিন্তে জীবন কাটিয়েছে। আর যারা বিএনপি জামাতপন্থী তাদের লাইফ ছেঁড়া বেড়া করে ফেলছে সরকার। দেখেন মঞ্জুরুল আলম পান্না, কার পক্ষে সাংবাদিকরা সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে এই হাত দিয়ে লিখি, সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে এই হাত দিয়ে লিখি। 16 বছর শেখ হাসিনা কত লক্ষ কোটি টাকা পাচার করেছে লিখছিলেন? বলছিলেন একবার? বলেন আপনি। ইন্টারিম গভর্নমেন্টের বয়স 1 বছর, কোনো দলীয় সরকার না, আওয়ামী লীগের ফ্যাসিস্টরা এখনো বসে আছে রন্দে রন্দে, এই দেশ টালমাটাল, এটা নিয়ে আপনি লিখতে পারছেন। কিন্তু আপনি গত 16 বছর হাসিনার দুর্নীতি নিয়ে কটা টকশো করেছেন, কয়টা কথা বলেছেন, একটু আমরা জানতে চাই। এখন আপনার গলা উঁচু হয়ে গেছে, সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে বলি। 16 বছর দুর্নীতি হয়নি দেশে? স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে শেখ হাসিনার এই 16 বছরে। সবচেয়ে বেশি গুম খুন ক্রস ফায়ার হয়েছে এই 16টা বছরে। লিখছেন কখনো? এটা সাংবাদিকতার চরিত্র পান্না? বলেন, এটা চরিত্র? আমরা ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপক সমালোচনা করি, আমরা যে সরকারের জন্য আমরা নীরবে কাজ করেছি। কই, আমরা তো তাদেরকে মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়নি যে তোমরা দুর্নীতি করো। আমরা ছাত্র যারা সমন্বয়ক, যারা উপদেষ্টা, তাদের বিরুদ্ধে কথা বলছি। দেখেন আমাদের ভিডিওগুলো। আজকে আপনি যে পুলিশের, দেখেন আপনার ভিডিওটা একবার দেখেন, আপনারা ভালো করে দেখেন পান্নার ছবি। পান্না কি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন? বলেন তো। পান্না তো নামছে, দেখেন তো ভিডিওটা। সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে সাংবাদিক? পান্নাকে পুলিশ একটা টোকা দেয়নি। তার চেহারা এখনো কত সুন্দর, স্মার্ট, ইং করা অবস্থায় আছে। গ্রেপ্তার করেছে কালকে, এখনো দেখেন তার চেহারার দিকে। বাংলাদেশে বিএনপি, জামাত কিংবা আমাদের মতো সাংবাদিকরা পুলিশের হাতে পড়ার পর কেউ হেঁটে নামতে পারতো? আপনাদের মনে আছে? কেউ সোজা হয়ে দাঁড়াতে পারতো? রিমান্ডের নামে কি পরিমাণ নির্যাতন করা হতো? ভুলে গেছেন? আমরা কি ভুলে গেছি 16 বছরের জীবন? কনককে না পেয়ে, কনক সরোয়ারকে না পেয়ে তার বোনের সাথে কি আচরণ করা হয়েছে? ছোট ছোট বাচ্চা ছিল তার। কনক সরোয়ারের বোন কি অপরাধী ছিল? মাহমুদুর রহমানকে কুষ্টিয়া কি